কাচের তৈরি বিল্ডিংয়ের যে কালচার সেটি শীতপ্রধান দেশে ইউরোপে, আমেরিকাতে, অস্ট্রেলিয়ার কিছু অংশে কিংবা কানাডাতে, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে এটি দেখা যায়। এটির উদ্দেশ্য হলো যে শীতের সময় সূর্যের যে বিকিরণ সময়টি সেটি কম থাকে, তাপমাত্রা খুব অল্প সময় পাওয়া যায়, যতটুকু পাওয়া যায় অতটুকু কাচের তৈরি বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করিয়ে এটাকে ট্র্যাপ করে ভিতরটাকে উত্তপ্ত রাখার চেষ্টা করা হয়। এই পদ্ধতিতে চাষবাসও করা হয়, যেটাকে আমরা গ্রিন হাউস বলে থাকি। গ্রিন হাউস তার মানে হলো শীতপ্রধান দেশের জন্য। আমাদের দেশে যে বাড়িঘর বর্তমানে তৈরি হচ্ছে, আমাদের যে আবহাওয়া আছে সেই আবহাওয়া নাতিশীতোষ্ণ আবহাওয়া ছিল, আমাদের এখানে মৌসুমি বায়ুর দেশ ছিল। এই আবহাওয়ায় সূর্যের আলোকে ট্র্যাপ করে রাখার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু আমরা আমাদের যে বিল্ডিং ডিজাইনগুলো বর্তমানে করছি সেখানে সেই আমাদের ওয়েদারকে মাথায় না রেখে এই বিল্ডিংয়ে যথেষ্ট পরিমাণ কাচের ব্যবহার করছি। হয়তো আর্কিটেকচারাল বিষয়ে বিল্ডিংয়ের যে উচ্চতা, সেই উচ্চতা বৃদ্ধি করার জন্য, ওজন কমানোর জন্য হয়তো এটা ব্যবহার করে থাকে, কখনো কখনো হয়তো সৌন্দর্য বর্ধনের জন্য ব্যবহার করে থাকে। কিন্তু এইটির যে পরিবেশগত ইম্প্যাক্ট আছে সেটি মাথায় না রেখে এই ধরনের কাচের ব্যবহার পরিবেশগত বিপর্যয় ডেকে আনার ঝুঁকি তৈরি করছে। উদাহরণ হিসাবে বলা যায়, যেটি আমি বলছিলাম, যে তাপ ভিতরে প্রবেশ করার পরে সেটি ভিতরকে স্বাভাবিকের চেয়ে বেশি উত্তপ্ত করছে এবং সেই তাপমাত্রা বের হতে পারে না, সেইখানে এয়ার কন্ডিশনার ব্যবহার অপরিহার্য হয়ে যায়। অর্থাৎ কাচের তৈরি বিল্ডিং বলতেই আমরা 100% এসির উপরে নির্ভরশীল একটি বিল্ডিং তৈরি করলাম। এই তাপ যখন ভিতরে ট্র্যাপ হয়ে যায় তখন ভিতর যেমন তাপমাত্রা শোষণ করে থাকে, একইভাবে এই তাপমাত্রা অনেক সময় এই কাচের দেওয়ালগুলোর অ্যাঙ্গেলিক পজিশনের কারণে, তার কৌণিক অবস্থানের কারণে এই তাপটি উপরের দিকে না গিয়ে রিফ্লেক্ট করে এগুলো নিচের দিকে পরিচালন পদ্ধতিতে এগুলো অবস্থান করে। সো তাপ প্রবাহিত হওয়ার যে তিনটি পদ্ধতি, পরিবহন, পরিচালন এবং বিকিরণ, যদি স্বাভাবিক অবস্থায় এটি বিকিরণ করে উপরে চলে গেলে আমাদের জন্য সহজ হতো, কিন্তু পরিচালন এবং পরিবহন পদ্ধতিতে এই তাপমাত্রাগুলো আশেপাশে পরিবাহিত হয় এবং আশেপাশের এলাকাকে উত্তপ্ত করে দেয় এবং সেই উত্তপ্তর পরিমাণ স্বাভাবিক তাপমাত্রার তুলনায় 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আমরা ধানমন্ডি, বনানী, গুলশান, বারিধারা, আমাদের মিরপুরের বিভিন্ন এলাকা, উত্তরার বিভিন্ন এলাকা, মতিঝিল, বেইলি রোড, সাত মসজিদ রোড, বিভিন্ন জায়গায় কাচের বিল্ডিংয়ের সাম্প্রতিককালে ভীষণ আধিক্য লক্ষ্য করছি, যে কারণে এই এলাকাগুলোতেই মাত্র কয়েক বছরের ব্যবধানে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে প্রায় 4 ডিগ্রি সেন্টিগ্রেড। এই যে কাচের বিল্ডিংয়ের বিকিরণের মাধ্যমে বা পরিবহনের মাধ্যমে তাপমাত্রা বৃদ্ধি করছে, এইখানেই কিন্তু সমস্যার সমাধান নয়, এখানেই শেষ নয়। এই তাপমাত্রা কমিয়ে রাখার জন্য, কাচের বিল্ডিংয়ের তাপমাত্রা কমিয়ে রাখার জন্য এগুলোতে শত শত হাজার হাজার টনের এসি ব্যবহার করা হচ্ছে এবং এই এসি 100 স্কোয়ার ফিটের একটি রুমকে ঠান্ডা করার জন্য যে মোটামুটি 1 বা 1.5 টনের এটা এসি ব্যবহার করা হচ্ছে, সেটি আউটডোর যেটি থাকছে সেটি বাহিরে 120 স্কোয়ার ফিটের জায়গাকে মোটামুটি 1.5 থেকে 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি করতে সহযোগিতা করছে। সো আমরা আমাদের যতটুকু এসি ব্যবহার করছি, আমরা মোটামুটিভাবে 60 লক্ষ ইউনিটের বেশি এসি ঢাকা শহরে এখন ব্যবহার করছি। এটি 10 বছর আগেও 10-12 লক্ষের বেশি ছিল না, কিন্তু এই যে গাণিতিকভাবে এসির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে, এটি এই শহরের তাপমাত্রা বৃদ্ধির অন্যতম একটি কারণ। শুধুমাত্র ধানমন্ডি রেসিডেন্সিয়াল এরিয়ায় আমরা 2019 সালে লক্ষ্য করেছি যে প্রায় 1 লক্ষ ইউনিটের বেশি এসি ব্যবহৃত হচ্ছে, যেটি মোট প্রায় 1.5 লক্ষ টনের কাছাকাছি ক্যাপাসিটির। সো এই এসিগুলো ভিতরকে ঠান্ডা রাখতে গিয়ে বাইরকে গরম করছে, আবার এই এসিগুলোর অতিমাত্রায় এনার্জি কনজামশন করছে। তার উপরে আমাদের যে বিদ্যুৎ তৈরি হচ্ছে সেই বিদ্যুৎগুলো তৈরিতেও অনেক এনার্জি আমাদের ব্যবহৃত হচ্ছে। সেটা পরিবেশগত একটা চেইন পলিউশনের ভিতরে আছি আমরা শুধুমাত্র কাচের তৈরি এই বিল্ডিংয়ের নির্ভরতার কারণে।